যদি এমন হয় পৃথিবীর বুকে আপনিই শেষ পুরুষ, ভাবুন তো, আপনার যা খুশি তাই করার স্বাধীনতা, কোনো নিয়ম নেই, বাধা নেই, যেমনটা হয়েছিল আফেই এর সাথে। তবে এই চরম স্বাধীনতা তাকে কোথায় নিয়ে গিয়েছিল সেটাই আজকের গল্প। 2020 সাল, পৃথিবী জুড়ে এক ভয়াবহ ভাইরাস মহামারী, আর এর শিকার হয়ে একে একে নিভে যায় মানুষের জীবন প্রদীপ। এমন এক সময় পৃথিবীতে বেঁচে থাকে শুধু একজন, আফেই। একাকিত্বের কঠিন দেয়াল তাকে গ্রাস করে ফেলে। সঙ্গীর খোঁজে সে আমেরিকার 50টা রাজ্য ঘুরে বেড়ায়, পাগলের মতো চিৎকার করে ডাকে, কিন্তু কোথাও কোনো মানুষের চিহ্ন পায় না। শেষে উপায় না পেয়ে টুকসনে জীবিত মানুষ আছে এই বার্তাটা রাস্তার বিলবোর্ডে ঝুলিয়ে সে তার পুরনো বাড়িতে ফিরে আসে, শুধুই অপেক্ষা করার জন্য। ফিরে আসার পর আফেইয়ের জীবনে কোনো নিয়ন্ত্রণ থাকে না। সে হয়ে ওঠে এক বিশাল শিশু, যার যা খুশি তাই করার অবাধ স্বাধীনতা। রাস্তার পাশের বিলাসবহুল বাড়ি দেখেই দরজা ভেঙে ঢুকে পড়ে, আর $100 মিলিয়ন পৃথিবীর বিখ্যাত ছবি, জাদুঘরের ডাইনোসরের ফসিল, এমনকি নামকরা তারকাদের গোল্ডেন স্ট্যাচু সব হয়ে যায় তার বাড়ির সাজসজ্জা। সুপারমার্কেটের দরজা ভেঙে শপিং কার্ট ভর্তি করে জাঙ্ক ফুড নিয়ে আসে বাড়িতে। তাকে সমস্ত আনসেন্সর্ড অ্যাকশন মুভি নিয়ে আসে বাড়িতে। $10,000 রেড ওয়াইন দিয়ে ভেজিটেবল স্প্যাগেটি খায়। এক চুমুকে খরচ হয়ে যায় $400। বিনোদনের ক্ষেত্রেও আফেই নিজেকে বঞ্চিত করে না। সাধারণ বোলিং তার কাছে বোরিং মনে হওয়ায় বোতলগুলোর বদলে মাছের অ্যাকোয়ারিয়াম দিয়ে সে বোলিং করে। পিক আপ ট্র্যাক চালিয়ে হঠাৎ ব্রেক করে, এরপর আরও বন্য মুভি খেলতে থাকে, বোলিং বল ছুটতে শুরু করে চারদিকে। এই আনন্দময় জীবন প্রায় 1 বছর ধরে চলতে থাকে। এরপর আসে সেই দিন। আফেই তার ক্যালেন্ডার খুলে আর দেখে আজকের দিনটা তার জন্মদিন। অতীত মনে পড়ে তার, পরিবারের সঙ্গ, আলিঙ্গনের উষ্ণতা, সবকিছু যেন জীবন্ত হয়ে ওঠে তার চোখে। কিন্তু এখন সে একা, নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে হয়। শূন্যতা, একাকিত্ব, ঠান্ডা, এসব ভেবে আফে রেগে যায়, ঈশ্বরের উপর অভিশাপ দিতে শুরু করে, বলে যে আমি একা হলো জীবনকে দারুণভাবে কাটাতে পারি। কিন্তু 5 মাস পর আফে যেন একজন ভিখারিতে পরিণত হয়। বিলাসবহুল বাড়িটা হয়ে যায় আবর্জনার স্তূপ, আর সুইমিং পুলটা পরিণত হয় মলত্যাগের গর্তে। তার একাকী স্বর্গীয় জীবন হয়ে ওঠে অন্তহীন যন্ত্রণা। সে এতটাই একা যে কাস্টওয়ে সিনেমার দৃশ্য অনুকরণ করতে শুরু করে। সমস্ত বলের উপর মানুষের মুখ এঁকে প্রতিদিন তাদের সাথে কথা বলে, এমনকি ম্যাগাজিনের বিকিনি পরা মহিলাদের দেখেও তাদের সুন্দর মনে হতে শুরু করে। যদিও আফের কাছে সারা পৃথিবী ছিল, সে ক্রমশ অখুশি হয়ে ওঠে। তার জীবনে মানুষের অভাব ছিল, বিশেষ করে নারীর। ঠিক এই সময় আফে সেই মহিলা মডেলটির কথা মনে পড়ে, যার সাথে তার একবার দেখা হয়েছিল। তাই সে দোকানের কাজ ভেঙে তার সাথে কথা বলতে যায়, কিন্তু অসাবধানতাবশত তার হাত ভেঙে ফেলে। একাকী পুরুষের কল্পনা মুহূর্তেই ভেঙে যায়। অবশেষে আফেই জীবনে বাঁচতে অনীহা অনুভব করে। একা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো, এই ভেবে সে শহরের বাইরে একটা বিশাল পাথরে তার কাঠের সমাধিফলক স্প্রে করে। গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে জীবন শেষ করার পরিকল্পনা করে, কিন্তু শেষ মুহূর্তে সে হঠাৎ করে ব্রেক চাপে, কারণ কাছেই সে এক ঝলক ধোঁয়া দেখতে পায়। এর অর্থ হলো যে পৃথিবীতে আরও জীবিত মানুষ আছে। আফি দ্রুত সেখানে ছুটে যায়, সত্যি মানুষের জীবনের চিহ্ন খুঁজে পায়। আর তাকে আরও আনন্দিত করে যে সেখানে মহিলাদের পোশাক ঝোলানো ছিল। দ্রুত সেগুলি তুলে নিয়ে সুখে দেখে, এটাই সেই গন্ধ। ঠিক এই সময় পেছন থেকে একজন মহিলার কণ্ঠস্বর ভেসে ওঠে। আফি এটি শুনে এতটা উত্তেজিত হয় যে সে সরাসরি অজ্ঞান হয়ে যায়। আফি অজ্ঞান অবস্থা থেকে জেগে ওঠে। তার সামনে এক সুন্দরী মহিলা আবির্ভূত হয়, যার চোখ বড়। এই চেহারা, এই শরীর, পুরোপুরি আফে ড্রিমের মারাত্মক মহিলা। পৃথিবীর শেষ পুরুষ ও মহিলা হিসেবে তাদের মানব জাতির বংশবিস্তারে গুরুভার বহন করতে হবে। দুইজন স্বাভাবিকভাবেই একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু এই সময় পরিস্থিতি ধীরে ধীরে একটু অস্বাভাবিক হতে শুরু করে। আসলে কিছুক্ষণ আগে সুন্দরী মহিলাটি ছিল শুধু একটি বিভ্রম। এই মহিলাটি পৃথিবীর শেষ মহিলা। সে আফিকে জাগিয়ে তোলার পর এই লোকটির হাতে তার ব্যক্তিগত পোশাক দেখতে পায়। তাকে একজন বুড়ো লম্পটের মতো দেখাচ্ছিল, তাই সে সিদ্ধান্ত নেয় বন্দুক তুলে নেয়। আফেই অনেকক্ষণ ধরে ব্যাখ্যা করার পর অন্য পক্ষ তাকে একজন খারাপ মানুষ নয় বলে মেনে নেয়। ভুল বোঝাবুঝি শুরু হবার পর তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের পরিচয় দিতে শুরু করে। হ্যারল্ড পোপ এশিয়ান, পৃথিবীর শেষ মহিলা। যদিও তার আদর্শের সাথে অনেক পার্থক্য ছিল, আফেইকে বাস্তবতাকে মেনে নিতে হয়েছে। একজন জীবিত মানুষ থাকায় যথেষ্ট, আর কি চাই? আফেই ভেবেছিল যে একজন মহিলা তার পাশে থাকলে জীবন আরও সুন্দর হবে, কিন্তু সে জানত না যে এটি ছিল একটি দুঃস্বপ্নের শুরু। এই বোন কাই আর আফেই সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। এমনকি বিশ্বের শেষ দিনেও সে সমস্ত নিয়ম মেনে চলে। জেব্রা ক্রসিং পার হওয়ার সময় তাকে থামতে হবে আর দেখে তার পার হতে হবে। একটি হার্ডওয়্যার দোকানে যাওয়ার সময় গাড়িটিকে অবশ্যই নির্দিষ্ট পার্কিং স্পটে পার্ক করতে হবে। আফের বাড়িতে আবর্জনা স্তূপ দেখে সে নিজেকে গুছিয়ে নিতে শুরু করে। তার বিভিন্ন অদ্ভুত অভ্যাস নষ্ট করে দেয়। আফে অত্যন্ত বিরক্ত হয় আর বোন কাইকে শহরের বাইরে ফেরত পাঠায়। কিন্তু পরের দিন বোন কাই আবার তার দরজায় হাজির হয়। সে সরাসরি বলে যে সে আফের সাথে মিলিত হতে চায় এবং মানবজাতির বংশবিস্তারের গুরুভার বহন করতে চায়। কিন্তু বদমেজাজি আফেই অহংকারী হয়ে ওঠে। তুমি কি কখনো এই বাক্যটি শুনেছ যে আমি তোমার সাথে সেক্স করব না? আসলে বোন কাইও আফেইকে পছন্দ করতো না, কিন্তু তার দৃঢ় দায়িত্ববোধ তাকে আফেইর সাথে বংশবিস্তারের দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে।
এর জন্য সে আফিকে তার নিজের হাতে উৎপাদিত টমেটো দিয়ে প্রলুব্ধ করে। আফে মুখে না বললেও তার শরীর খুব সৎ ছিল। গভীর রাতে বোন কায়া সবজি বাগানে লুকিয়ে টমেটো তুলে গোগ্রাসে খায়, কারণ সে 1 বছর ধরে তাজা ফল এবং সবজি খায়নি। পরের দিন বোন কাই এসে তাকে প্রশ্ন করে। আফে মুখে বলে যে তার সাথে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু তার দাড়িতে লেগে থাকা অবশিষ্ট অংশে তাকে সম্পূর্ণভাবে ফাঁসিয়ে দেয়। এই সময় আফেই দেখে যে বোন কাই নর্দমা থেকে জল পান করতে গিয়ে ম্যানহোলের ঢাকনার আঘাতে তার পায়ে আঘাত পেয়েছে। এখন টমেটোও নেই, জলের উৎসও নেই। সেও নিজেকে ছেড়ে দিতে শুরু করে। আফিয়ের মতো সে সরাসরি সুইমিং পুলে মলত্যাগের গর্ত করতে শুরু করে। হতাশাগ্রস্ত বোন কাইকে দেখে আর পরিত্যক্ত সবজি বাগান দেখে আফিয়ের মনে কিছুটা অনুশোচনা হয়। সে তার উপকরণ তুলে নেয়, শহরে জলাধার খুঁজে বের করে। অনেক চেষ্টার পর সে অবশেষে জলের পাইপটি জলাধারে সংযোগ করে, জল সবজি বাগানে সেচের জন্য নিয়ে আসে। বোন কাই খুব মুগ্ধ হয়। আওফেইকে আজ রাতে একসাথে রাতের খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। দুজনের কথোপকথনের সময় তাদের আবেগ ধীরে ধীরে বাড়তে থাকে। বোন কাই সেক্স করার প্রস্তাব দেয়। আওফেই তৎক্ষণাৎ রাজি হয়, বলে গোসল করে এক্ষুনি আসছি। কিন্তু শেষ মুহূর্তে বোন কাইয়ের একটি কথা তাকে মুহূর্তেই শান্ত করে তোলে। বিয়ে করবে? আওফেই শুনে সরাসরি মুখ ফিরিয়ে নেয়। এইসব কি? আমি আওফেই, আজ বাইরে মরে গেলেও, এখান থেকে লাফিয়ে পড়লেও তোমাকে বিয়ে করব না। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আওফেই নিজেই তার কথা থেকে সরে আসে। আওফেই নিজেকে এভাবে বোঝায়, পৃথিবীতে যখন আর কেউ নেই তখন বিয়েটা কেবল একটা আনুষ্ঠানিকতা, এটা করে দিলেই হয়ে যাবে। কিন্তু বোন কাই আসন্ন বিয়ের ব্যাপারে খুবই গুরুত্ব দেয়, সবকিছু যত্ন সহকারে প্রস্তুত করে। আওফেইকে শুধু একটি কাজ করতে হবে, একটি হীরার আংটি জোগাড় করা। কিন্তু সে এতে মোটেও গুরুত্ব দেয় না, প্রতিদিন শুধু খেলাধুলা করে। বিয়ের দিনে আংটি বদলের সময় আওফেই স্বীকার করে যে সে আংটি খুঁজতেই যায়নি। বোন কাই রেগে চলে যায়। আমি এই বিয়ে করব না, তোমার মতো লোক সারা জীবন একা থাকার যোগ্য। আওফেই যখন বাড়িতে তাকে খুঁজতে যায়, ঘরের সাজসজ্জা দেখে তখন সে বোন কাইয়ের ভালো উদ্দেশ্য বুঝতে পারে। তাই সে আন্তরিকভাবে ক্ষমা চায়, তাকে গয়নার দোকানে নিয়ে যায়, কাউন্টারের কাজ ভেঙে একগুচ্ছ আংটি বেছে নেয়। এরপরই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর দুজন মানবজাতির বংশবিস্তারের মহান পরিকল্পনা শুরু করে। এখানে 800 শব্দ বাদ দেওয়া হলো, কারণ আওফেই নিজেও জানে না সেদিন রাতে আসলে কি হয়েছিল। মোট কথা, বিয়ের পর বোনকাই ধীরে ধীরে আওফেইয়ের জীবনধারার সাথে মানিয়ে নিতে শুরু করে। আওফেইও ধীরে ধীরে বোনকাইকে গ্রহণ করতে শুরু করে। দুজন একসাথে বাড়িতে স্কোয়াশ খেলে, একসাথে বাইরে স্যান্ড স্কাউটিং গেম খেলে। কিন্তু সুখ বেশি দিন টিকল না। এই দিন দুজন গাড়িতে করে যেতে যেতে অন্য একটি গাড়ির সাথে ধাক্কা খায়। আওফেই বিস্মিত হয়ে গাড়ি থেকে নামে। পৃথিবীতে তাহলে তৃতীয় একজন মানুষও আছে? এই সময় গাড়ি থেকে একটি স্বর্ণকেশী সুন্দরী মহিলা বেরিয়ে আসে। আওফের মনে মিশ্র অনুভূতি হয়। ধুর, ভুল হয়ে গেল, এই বিয়েটা তাড়াতাড়ি করে ফেলা হয়ে গেছে। হঠাৎ করে পৃথিবীতে শুধু 3 জন মানুষ বাকি, একজন পুরুষ, 2 জন মহিলা। নিয়ম অনুযায়ী পুরুষ হিসেবে আওফের ফুলের মতো খুশি হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে সে খুশি হতে পারছিল না। কারণ কয়েকদিন আগে সে খুব বেশি সুন্দরী না বোনকাইকে বিয়ে করেছে, আর সামনে এইমাত্র দেখা ছোট মেয়েটি তার পছন্দের ধরনের। আরও বিরক্তিকর বিষয় হলো, আওফি দ্রুত বুঝতে পারে যে ছোট মেয়েটি শুধু সুন্দরী নয়, তার মূল্যবোধও তার সাথে খুব মিলে যায়। আওফি দাঁত কামড়ে সিদ্ধান্ত নেয়, যেহেতু বোনকাইয়ের সাথে তার কোনো ভালোবাসা নেই, তাই সে গোপনে সম্পর্ক করার পরিকল্পনা করে। বাইরে থেকে ছোট মেয়েটিকে বাড়িতে ডিনারে আমন্ত্রণ জানায়, আসলে গোপনে তার মারাত্মক আকর্ষণ ছড়ানোর জন্য। 1 বছরেরও বেশি সময় ধরে অপরিষ্কার থাকার পর আওফেই অবশেষে নিজেকে সাজাতে শুরু করে। দাড়ি কামিয়ে আওফে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ওঠে, ছোট মেয়েটিকে মুগ্ধ করার জন্য প্রস্তুত। ফলস্বরূপ মহিলারা একমত হয় যে এই চেহারার চেয়ে না কামানোই ভালো ছিল। ডিনারের পুরো সময় আওফেই ছোট মেয়েটির প্রতি প্রচণ্ড মনোযোগ দেয়, বোনকাইয়ের অনুভূতির প্রতি সম্পূর্ণ উদাসীন থাকে। সেদিন রাতে আওফেই বোনকাইয়ের মানব সভ্যতাকে বংশবিস্তার করার অনুরোধও প্রত্যাখ্যান করে। পরের দিন আওফেই আরেকটি পরিকল্পনা করে। ছোট মেয়েটি যখন দরজা ধাক্কা দিতে আসে, সেই সময় হিসেব করে উন্মত্তভাবে ওয়েট লিফটিং করছিল, একটি পূর্ণ অ্যাবডোমিনাল মাসেল দেখাচ্ছিল। সে ছোট মেয়েটিকে অপেক্ষা করতে বলে, আমাকে এই সেটটি আগে শেষ করতে হবে। তারপর আওফেই কোথা থেকে যেন একটি নতুন গাড়ি জোগাড় করে, ছোট মেয়েটির বিলাসবহুল গাড়ি ভেঙে ফেলার ক্ষতিপূরণের স্বরূপ। বোনকাই দেখে অভিযোগ করতে শুরু করে, সুন্দরীদের প্রতি এত যত্নশীল, অথচ বাড়ির দরজা কয়েকদিন ধরে ভাঙা, কিন্তু তা ঠিক করছে না। তার মুখ বন্ধ করতে এবং একজন ভালো গৃহস্থ স্বামী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আওফেই ভান করে দরজা ঠিক করতে শুরু করে। এই সময় ছোট মেয়েটি এসে আওফেই দম্পতিকে আজ রাতে তার বাড়িতে পান করার আমন্ত্রণ জানায়। এই রকম ভালো সুযোগ পেয়ে আওফেই অবশ্যই বোনকাইকে জানাবে না। সে একা ছোট মেয়েটির বাড়িতে যায়। তার মনে শুধু খারাপ চিন্তা ঘুরছিল। কয়েক গ্লাস মদ খাওয়ার পর সাধারণত গম্ভীর ছোট মেয়েটি তার মনের কথা বলতে শুরু করে। 1 বছরের একাকিত্ব জীবনের পর সে অবিশ্বাস্যভাবে একাকিত্ব অনুভব করছে। এখন তার সবচেয়ে বেশি প্রয়োজন একজন পুরুষ যে তাকে উষ্ণতা দেবে। আওফেই বুঝতে পারে যে সুযোগ এসে গেছে। শুনতে শুনতে সে তার শার্টের বোতাম খুলতে শুরু করে। কিন্তু এই সময় ছোট মেয়েটি বলে, আপনার স্ত্রীর কথা কি ভাবছেন? আওফে এই শুনে এমনভাবে হাসে যে তার মুখ ফেটে যায়। বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি একটা কাজ করে এক্ষুনি আসছি।
না ভেবেই বোঝা যাচ্ছে যে এই দুষ্ট ছেলেটা এখন বাড়ি ফিরে বনকাইকে ডিভোর্স দেবে। ফলস্বরূপ বাড়ি ফিরে সে দেখে বনকাই খুব যত্ন সহকারে একটি হাতে তৈরি ফুলের তোকা তৈরি করেছে। তার উপর তাদের দুজনের একটি হাতে আঁকা ছবিও ছিল। এটা দেখে আউফের মন কিছুতেই শক্ত হতে পারল না। ডিভোর্স শব্দটা তার মুখে এসেও বলতে পারল না। যদিও পৃথিবীতে মাত্র 3 জন মানুষ বাকি ছিল, সমস্ত নিয়ম কানুন ও শৃঙ্খলা অনেক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু আধুনিক সভ্যতার অন্যতম প্রতিনিধি মানব বিবাহ মানুষের সহজাত আকাঙ্ক্ষার উপর আনএক্সপ্লেনেবলি একটা বিশাল নিয়ন্ত্রণ রাখে। এই বিষয়টি সিরিজটিকে আকর্ষণীয় করে তোলে। সিরিজটির নাম দ্য লাস্ট ম্যান অন দি আর্থ। এর 4টি সিজন প্রকাশিত হয়েছে। এর ধারণাগত গভীরতা এবং পরিধি উভয় খুব বড়। গল্পের অগ্রগতির সাথে চরিত্র সংখ্যা বাড়তে থাকে এবং প্লট আরও বিচিত্র হতে থাকে। বাইরে থেকে মনে হয় এটি বিভিন্ন বাজে মানুষের কল্পনায় ভরা, কিন্তু বাস্তবে এটি চরম পরিস্থিতিতে মানুষ এবং সমাজের একটি ছোট্ট দৃষ্টান্ত অনুসন্ধান করে। যখন পৃথিবীতে কেবল আফেই একা ছিল, অনিয়ন্ত্রিত সে একটি বিশাল শিশুর মতো জীবনযাপন করত, কিন্তু পরম স্বাধীনতা তাকে এক ধরনের জীবন যা সহ্য করা যায় না এমন হালকা অনুভূতিও দিত। যতক্ষণ না বনকাই আসে, তাকে অনেক সমস্যা এবং সীমাবদ্ধতা এনে দেয়, কিন্তু তাকে দীর্ঘকাল অনুপস্থিত উষ্ণতা অনুভব করায়। যখন ছোট মেয়েটি আসে, ভারসাম্য ভেঙে যায়। আফেইকে তার সহজাত প্রবৃত্তি এবং প্রতিশ্রুতির মধ্যে একটি পছন্দ করতে হবে। মানুষ একটি জটিল সামাজিক প্রাণী, সম্ভবত তার সারা জীবন সামাজিক নিয়মের মধ্যে সংগ্রাম করতে হবে। গুরুত্বপূর্ণ মুহূর্তে একটু সংযত থাকা মানুষের মর্যাদা, আর নিয়মকে উপেক্ষা করে নিজেকে সবকিছুর ঊর্ধ্বে মনে করা। ভদ্র ভাষায় বললে বিশাল শিশু, খারাপ ভাষায় বললে পাশুর। পরের ভিডিওটা মিস করো না।